উনি আমি চিন্তা করি যে উনি তার ওয়াইফ বা ছেলে মেয়ের সাথে সংসার করে কি করে। ঠিক হয়ে গেছে। ক্লাস আছে। তিনজন যুক্ত। পিস অ্যান্ড কনফ্লিক্টে আমাদের কবিতা আছে একটা, দুইটা কবিতা আছে ওই চ্যাপ্টারে, তোমরা খুলে দেখো নতুন বইটি, পিস অ্যান্ড কনফ্লিক্ট আছে প্রথম লেসনেই। চুপ কর, শুনতে পাচ্ছে না ওরা। Peace and conflict. Now I start my class with a poem. You know that there are many branches of literature. Prose, poem, prose মানে গদ্য, P-R-O-S-E, গদ্য। Poem, কবিতা। Novel, N-O-V-E-L, উপন্যাস। ড্রামা মানে নাটক। এপিক, মহাকাব্য। আমাদের এখানে সিলেবাসে দুইটা আছে, একটা প্রোজ অ্যান্ড পোয়েম। তোমরা তোমাদেরকে আগে দেখছো পিস অ্যান্ড কনফ্লিক্ট সূচিপত্রে আছে, ওখানে দুটো কবিতা আছে, তার আগে কিছু লেখা আছে যে পিস অ্যান্ড কনফ্লিক্ট। You know that the present world is full of disturbance, anarchy and chaos and confusion. যে বর্তমান শতাব্দী হচ্ছে যে অশান্তি বিরাজমান। যেরকম এর আগে ইংরেজি সাহিত্য না, রাশিয়ান সাহিত্যিক লিও টলস্টয় লিখেছিলেন ওয়ার অ্যান্ড পিস। উই ডোন্ট ওয়ার, উই ওয়ান্ট পিস। And peace and conflict is a subject in Dhaka University, in the arts faculty. Here the two poems, we will find two poems here. One is written by W.B.A. Yeats, and another poem is written by W.H. Auden. The two poets belong to modern age. There are different ages and periods in English literature, like Bengali literature. In every literature has its own period. So, বই খুললে বুঝতে পারবে তোমরা, আমি তো দেখতে পাচ্ছি না যে কে বা কারা দেখছে। যে here are two poems that speak of man's desire for peace. কিছু লেখা আছে কবিতার আগে সেটা আমি পড়ছি। and the inevitability of conflict or war. আচ্ছা, এখানে দুটো কবিতা আছে যেটা মানুষের আকাঙ্ক্ষা, শান্তির প্রতি মানুষের বাসনা, সে কথা বলা হয়েছে, এবং মানুষের জীবনে যুদ্ধ বা দ্বন্দ্ব একটা অনিবার্যতা, ইনএভিটেবিলিটি। W.B. Yeats was an Irish poet. Irish মানে আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের কবি উনি, whose early poetry showed a yearning for love and peace. তার প্রথম দিকের কবিতা সমূহ ভালোবাসা এবং শান্তির আকাঙ্ক্ষা করে। ওইটার ভিত্তিতেই এই কবিতাগুলো লেখা। যে the poem is full of peace and happiness and harmony, and who found in a nature a refuge from the ugliness of city life. You know, the city life is full of sorrows and sufferings and disturbance, chaos and confusion, annoyance, no peace
and harmony prevails in the city according to the instruction of the poet. So, nature is a source of inspiration. Nature is a source of happiness, enjoyment, harmony. According to Wordsworth, when a man is suffering from mental agony or disturbance or annoyance, he must take shelter in the lap of nature for the sake of restoring peace and tranquility in his lacerated heart. You know that Wordsworth is one of the famous poets in English literature belonging to romantic age, and he is known as a poet of nature. তার কবিতার ভিতরে নেচার খুঁজে পাওয়া যায়। এখানেও ডব্লিউ.বি. ইয়েটস সেই ওয়ার্ডসওয়ার্থকে অনুসরণ করেছেন। ওয়ার্ডসওয়ার্থ হ্যাজ এ গ্রেট ইনফ্লুয়েন্স অন ডব্লিউ.বি. ইয়েটস, তার উপরে ব্যাপক প্রভাব পড়েছে ফর দ্য ট্রিটমেন্ট অফ নেচার। According to the two poets and another poets, we know that nature has a healing power. Nature gives us the serenity of our mind and removes the dullness, monotony, anxiety, or disturbance of our mind. Nature আমাদেরকে প্রশান্তি দেয়। এই কথা ডব্লিউ.বি. ইয়েটস বলছে, এবং ডব্লিউ.বি. ইয়েটস ইজ এ প্রমিনেন্ট পোয়েট ইন ইংলিশ লিটারেচার। He played an important role in translating গীতাঞ্জলি by রবীন্দ্রনাথ ট্যাগর। রবীন্দ্রনাথ ট্যাগরের গীতাঞ্জলি অনুবাদের ক্ষেত্রে ডব্লিউ.বি. ইয়েটস took part an active role, সে সক্রিয় ভূমিকা রাখে। গীতাঞ্জলি অনুবাদের ক্ষেত্রে ডব্লিউ.বি. ইয়েটস ব্যাপক সহায়তা করেছেন, এবং সেই ক্ষেত্রেই গীতাঞ্জলিতে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারটা সহজ হয়েছে। সুতরাং এটা আমরা যখন মাস্টার্সে পড়তাম তখন এই কবিতা ছিল, সেটা তোমাদের ফার্স্ট ইয়ারে ঢুকানো হয়েছে। আমি ইংরেজি সাহিত্যে যখন এম.এ. ক্লাস করছি তখন আমরা দি লেক আইল অফ ইনিসফ্রি বাই ডব্লিউ.বি. ইয়েটস এই কবিতা আমরা পড়েছি। আরেকজনের কথা বলছে যে দি লেক আইল অফ ইনিসফ্রি গিভস হিম দি প্রমিস অফ সাম পিচ অফ মাইন্ড। এই কবিতার মাধ্যমে সে শান্তি খুঁজে পেতে চায়, যে হ্যাঁ আমি শান্তি পাব। যেমন জীবনানন্দ দাশ বলেছিলেন বনলতা সেন, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। কবি সাহিত্যিকরা সমাজের সঠিক চিত্র তুলে ধরেন। যেমন তুমি যদি ফ্রান্স রেভলিউশন পড়ো, সেখানে তুমি দেখতে পারবে যে ফ্রান্স রেভলিউশনের প্রভাব ব্যাপকভাবে রোমান্টিক কবিদেরকে প্রভাবিত করেছে। যেমন ব্রিটিশ ডমিনেশন আমাদের কবিদের উপরে ব্যাপক ডমিনেশন এই প্রভাব ফেলেছে। রবীন্দ্রনাথ was greatly influenced by British domination. এ জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভরি ভরি। এসব কবিতার থেকে আমরা বুঝতে পারি যে অনাচার, অত্যাচার, নিপীড়ন এইগুলোকে তুলে ধরা হয়েছে। বা দীনবন্ধু মিত্র নীল দর্পণ, এটা ব্যাপকভাবে ব্রিটিশ ডমিনেশনের উপর লেখা। At the same time, in the same way, জমিদার দর্পণ মীর মুশাররফ হোসেন portrayed the real and grim picture of the society. That society was under British domination, subjugation, suppression, oppression, torture and torment. ঠিক আমি যেটা বলতে চাচ্ছি যে সমসাময়িক contemporary situation has a great influence on literary persons. So in this respect, W.B. Yeats is a glaring example
আরেকজন কবিতার কথা W.H. Auden, who was an Anglo-American poet who became famous for his stylistic, shelby, and technical achievements, and for poems and plays মানে নাটক of exceptional depth and feelings. তার কবিতার ভিতরে গভীরতা, ব্যাপক অসাধারণ গভীরতা, exceptional, অনন্য, অসাধারণ, that cannot be matched, cannot be comparable to other poets. Depth and feelings. He wrote about love, war, religion, politics. কবি সাহিত্যিকরা শুধু সমসাময়িক গুলোই লেখেন না, অনেক বিষয় নিয়েও লেখেন। লাভ ইজ এ ডমিনেন্ট থিম ইন পোয়েমস। লাভ, ওয়ার, যুদ্ধ, রিলিজিয়ন, ধর্ম, পলিটিক্স, রাজনীতি অ্যান্ড প্রভেলেন্স অফ মডার্ন ম্যান। আধুনিক মানুষের যে সমস্যা সেটাও ওনারা লেখেন। September 1, 1993, 939 is an indictment when a অভিযোগ of all wars, particularly one that was looming over the world in 1939. You know that the two world wars shattered man's hopes and aspiration and left us totally paralyzed, totally crippled, totally desolated. A war gives us nothing but mass destruction of human lives, human properties. যুদ্ধ কিছুই না, যুদ্ধ আমাদেরকে ধ্বংসের বার্তা বয়ে নিয়ে আসে। এবং 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, সেটা 1918 সালে শেষ হয়। তেমনি ভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল 1 সেপ্টেম্বর 1939। আমরা দুটো কবিতা থেকে, দুটো কবির জীবনী থেকে জানতে পারবো যে একটা W.H. সিটি লাইফের উপরে, he feels disgusted with the city life and wants to take shelter in the lap of nature for the sake of restoring peace and tranquility of his mind. আর একজন লিখেছে W.H. Auden, সে যুদ্ধের বিভীষিকাময় করাল গ্রাস থেকে মানুষ কিভাবে রেহাই পেতে পারে। যুদ্ধ আমাদের কি দিয়ে যায়? যুদ্ধ তো কোনো ভালো কিছু দেয় না। আমরাও জানি যে 1971 সালে যুদ্ধ। সাহিত্যিকরা এই ধরনের বাস্তব চিত্র তুলে ধরেন কবিতার ভিতরে, তাদের লিটারেরি পিচের ভিতরে, নোভেলের ভিতরে, ড্রামার ভিতরে বাস্তব জীবনের ছবি আমরা দেখতে পাই, বাস্তবতা। এখানে দেখো, read the poems and answer the question that follow. The Lake Isle of Innisfree, আগেই বলছি যে অনেকে হয়তো পরে অংশগ্রহণ করতে পারো, তে আমাদের এই কবিতাতে আছে পিচ অ্যান্ড কনফ্লিক্টের ভিতরে। The Lake Isle of Innisfree by W.B.H. W.B.H. মানে উইলিয়াম বাটলার ইয়েটস। W.B.H. William Butler, The Lake Isle of Innisfree. The Lake Isle of Innisfree, Lake Huon, imaginary titles. উনি বলছেন যে I will rise and go now and go to Innisfree. Innisfree is a place, a natural setting, a place of calmness, a
a place of tranquility, a place of harmony. সাধারণত শ্যাল বসে আয়ের ক্ষেত্রে, কিন্তু এখানে বলছে, কবি বলছে উইল, অবশ্যই আমি উঠবো এবং যাব, আমি নিষ্ফ্রিতে যাব, কারণ ওখানে যে আমি শান্তি পাবো। দীর্ঘদিন কবি শহরে থেকে, লন্ডন বা আয়ারল্যান্ডের শহরে বসবাস করে, সে শহরের তিক্ততা, bitterness and cruelty of the city life and ugliness faced by W.B. Yeats. So he is not satisfied with the city life, and he wants to go to Innisfree, keeping this in mind that if he goes to Innisfree, he will get peace and harmony of his mind. এবং সে any small cabin build there, আমি সেখানে একটা ক্যাবিন, ঘর তৈরি করব, of clay and hotel mates, কাদামাটি এবং বাঁশ, ন্যাচারাল থিংস। কাদা, আগে আমরা যখন গ্রামে থাকতাম অধিকাংশ কাদার মাটি দিয়ে ঘর থাকতো, খুব কুল, ঠান্ডা and cold. A 9 bean rose will I have dinner, আমি সেখানে সিমের এরকম শাড়ি পাবো। কি ন্যাচারাল জিনিস সে পাবে সেটার ডেসক্রিপশন দিচ্ছে প্রথম 4 লাইনের ভিতরে। এ হাইভ ফর দি হানি বি, সেখানে মৌমাছি থাকবে। অ্যান্ড লিভ অ্যালোন ইন দি বি লাউডলি, বনের ভিতরে আমি একাকী থাকবো, একাকী। কারণ সোসাইটি, ম্যান ইজ এ সোশ্যাল বিইং, এ সোসাইটি ইজ ফুল অফ হিউম্যান বিইংস। অ্যালোননেস থাকতে চায়, নির্জন, নির্জনতা, যে নোবডি ডিস্টার্বস হিম, কেউ তাকে ডিস্টার্ব করবে না। এবং হি হ্যাজ চুজেন অ্যান solitary place বা isolated place, নির্জন জায়গা, nobody disturbs the poet. পরের চাইলেন বলছে and I shall have some peace dear, কারণ আমি কেন যাচ্ছি ইনিসফ্রিতে, আমি কেন যাব, ইনিসফ্রিতে গেলে আমি সেখানে শান্তি পাবো। for peace comes dropping slow, কারণ শান্তি ধীরে ধীরে নেমে আসবে। dropping from the veils of the morning to hear the cricket sing, cricket মানে ঝিঝি পোকা, সকালের এই ঘুমটা বেরিয়ে আসবে ঝিঝি পোকাগুলো। সবগুলো আমরা ন্যাচারাল এলিমেন্টস খুঁজে পাচ্ছি কবিতার ভিতরে। উনি শহরে বসবাস করতেন, ওখান থেকে চলে যাচ্ছেন কোথায়, ইনিসফ্রি, একটা জায়গার নাম যেখানে সে শান্তি খুঁজে পেতে পারে। সেই কারণেই সে শহরের জীবন, লিভিং দ্য সিটি লাইফ, হি ওয়ান্টস টু টেক শেল্টার ইন দি ল্যাপ অফ নেচার। ল্যাপ অফ নেচার, প্রকৃতির কোলে সে আশ্রয় নিতে চায়, কারণ সে মনে করে প্রকৃতি আমাকে শান্তি দিবে, আমি এই শহরের পরিবেশে থেকে শান্তি পাচ্ছি না। There midnights all glimmer and in noon purple glow. গ্লিমার মানে মিটমিট করে জ্বালা, রাতের সময় যেরকম তারকা মিটমিট করে চলে, ওরকম সিনারি সে এনজয়মেন্ট করতে চায়। and in noon purple glow, বিকেলের দিকে যে গ্লো থাকে আভা, দুপুরের সময় সে যেতে চায় না, দুপুরের জিনিস সে উপভোগ করতে চায় না, কারণ scorching heat of the sun is quite unbearable to him, সেই কঠিন গরমটা সহ্য করতে পারবে না। সেজন্য রাতের সিনারি দিয়েছে যখন নিরিবিলি থাকে, এবং সন্ধ্যাকে বেছে নিয়েছে, বিকেলকে বেছে নিয়েছে। অ্যান্ড ইভিনিং ফুল অফ দি লিনেটস, এবং দেখো যে নুন আছে, ইভিনিং আছে, মিড ডে নেই এখানে কবিতার লাইনে, মিড নাইট আছে। বুঝতে বুঝতে তখন নেচার টেক্স দ্য শেপ অফ কোল্ড, এই কামনেস, নীরবতা পালন করে, ধারণ করেন প্রকৃতি। অ্যান্ড ইভিনিং ফুল অফ দি লিনেট সুইংস, বিকেলে পাখির গান, দি
chirping of the birds is very attractive the poets. যে প্রকৃতির দিকে সে ফিরে যেতে চায়। এরপরে পরে শেষের লাইন দেখো, I will rise and go now for always night and day. আমি আবার উঠবো, আবার যাব, দিনে যাব, রাত্রেও যাব, সর্বক্ষণ আমি সেখানে থাকব। নেচার is a constant, has become a constant companion to him. যে আমি এখানে একটা কথা বলে নিই যে কবিতা কিন্তু আমাদের কম্পালসারি, কবিতার থেকে প্রশ্ন থাকবেই। বেশিরভাগ কবিতা সিলেবাস থেকেই থাকে, একটা কবিতা থাকবে 8 মার্কস। তো কবিতা ভালো করে বুঝতেও হবে। আমাদের এক শিক্ষক বলতেন যে 2 লাইন কবিতা বিশ্লেষণ করলে একটা উপন্যাস লেখা যায়। কবিতা বুঝতে হবে, আর ওটা উচ্চাঙ্গের কবিতা। রাইটারও কবি ডব্লিউ ইয়েটস অনেক উন্নত মানের কবি ইংরেজি সাহিত্যে। যদি তোমরা পরবর্তীতে কেউ ইংরেজি সাহিত্য পড়তে যাও তাই অবশ্যই ডব্লিউ ইয়েটস এর কবিতা পড়তে হবে। I will rise and go now for always night and day. I hear lake water lapping with slow sounds by the shore. আমি ওখানে নদীর তীরে কোল ঘেঁষে সেই হালকা ঢেউয়ের শুনতে পাবো বা শুনি। লো সাউন্ড, সমুদ্রের ঢেউটাওকে সে লো নিয়ে আসছে। এখানে উচ্চ অঙ্গের ডিফিনিং সাউন্ডের কথা বলা হয়নি, যে কর্ণবিদরী কান ফাটা শব্দের কথা এখানে বলা হয়নি। নদীর ঢেউটাও সে মৃদু মাইল্ড ব্যবহার করেছেন, লো সাউন্ড। ধীরে ধীরে যে শব্দ আসবে সেটা সে উপভোগ করবে, কোনো উচ্চ শব্দ না। ঝড়ের সময় যে নদী বা সাগরের যে ঢেউয়ের যে শব্দ হয় সেটা এখানে বলা হয় নাই। এখানে বলা হয়েছে নীরব যে শব্দ কোনো ক্ষতি করবে না, ডিস্টারবেন্স করবে না, মনের প্রশান্তি দেওয়ার ক্ষেত্রে কোনো কার্পণ্য করবে না, সেই শব্দের কথা বলা হয়েছে। সেই জন্য লো শব্দ ব্যবহার করা হয়েছে, লো সাউন্ডস বাই দি শোর। While I stand on the roadway or on the pavements grey, বলছে যখন I hear it in the deep heart's core. This is the last 2 lines are very significant in portraying the true mentality of the poets. কবির মনের অবস্থা সত্যিকার অর্থে তুলে ধরা হয়েছে যে মানুষ তো সামাজিক জীব, তাকে তো আবার ফিরে আসতে হবে, হিউম্যান সেটেলমেন্টে তাকে ফিরে আসতে হবে। সে তো ওই ইনিসফ্রি লেকের বা কুয়াকাটা বা বঙ্গোপসাগরের তীরে মানুষ কাটাতে পারবে না, বা কোনো মানুষ সে জঙ্গলে থাকতে পারবে না। তাকে আবার সমাজের সাথে বসবাস করতে হবে, তাকে সমাজে ফিরে আসতে হবে। তখন বলছে যে যখন আমি আমার রাস্তায় দাঁড়িয়ে থাকবো, এখানে রোডওয়ে, তার মানে আবার সে নগর জীবনে যখন ফিরে আসবে, অথবা পেভমেন্টস, পাকা রাস্তার কথা বলছে, তখন সে যা সে উপভোগ করছিল, দো ইট ইজ আউট অফ সাইট বাট ইট ইজ নট আউট অফ হিজ মাইন্ড। যা সে সিমের বীজ, সে হানি বি, লিনেটস উইংস, cricket sings, and low sounds of the sea, এই সবগুলো তার হৃদয়ের ভিতরে টেপড অ্যান্ড ট্রেজার্ড, যে তার টেপ করে থাকবে, ভিতরে থাকবে যখন সে প্রয়োজনের তাগিদে, যেহেতু সে সাময়িকের জন্য সে চলে গেছে, আবার তাকে ফিরে আসতে হবে সমাজে, যে শহরে সে বসবাস করত ওই সমাজে তাকে আসতে হবে। সে সারাক্ষণ ওই ইনস্পিরিটি থাকতে পারবে না, কারণ হি ইজ এ ম্যান অফ সোসাইটি। হি ইজ এ ম্যান অফ সোসাইটি নেভার লিভস অ্যালোন।
never lives in the forest, never lives in a eye or valley. He must live live in society with the human beings. কিন্তু কবি এখানে বলছে যে যখন আমি শহরের জীবনের সাথে আবার মিশে যাব, কিন্তু যেটা আমি উপভোগ করেছি ওটা আমার হৃদয়ে গেঁথে থাকবে। আমি আবার শুনতে পারবো সেই ঢেউয়ের শব্দ, পাখির গান, আর মিটমিট করে তারকা খচিত রাত্র আমি যেন আবার দেখতে পাবো। আমার হৃদয়ে গেঁথে থাকবে। ইট উইল বি এভার ফ্রেশ in his mind. He will not forget what he sees, what he enjoys, what he watches, adjacent to the innisfree. This is the most important poems in our syllabus. এবং এখান থেকে সামারি পড়ে, থিম পড়ে। আস্তে আস্তে তোমরা চেষ্টা করবে বই কিনে, নোট বইও কিনতে পারো, বাজারে বিভিন্ন বই আছে, সেগুলো যেটা তোমার কাছে বেশি ভালো মনে হয় সেটা কিনো। আমরা এরকম প্রিফার করি না যে এইটাই কেন, তোমরা নিজেরা চয়েস করো। এবং সিনিয়র যারা আছে তাদের কাছে তোমরা শুনতে পারো যে আমার কোন বইটা ভালো, সেটাকে তোমরা সিলেক্ট করো আগে। আর মূল বইটা বেশি করে পড়তে হবে। আমাদের মূল বইটাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে পড়ে, বিভিন্ন প্রশ্ন থাকে। এখানে একটা লাইন দিতে পারে যে এই লাইনটা কোন কবিতার থেকে নেওয়া হয়েছে, বা এই কবিতার শিরোনামটা কি, যেরকম দি লেক আইল অফ ইনিসফ্রি, বা লিখেছে কে, কিসের উপরে লেখা। এখানে এখানে নেচারকে গুরুত্ব দেওয়া হয়েছে, নগর জীবনের যন্ত্রণাকে তুলে ধরা হয়েছে। দুটো জিনিস কন্ট্রাস্ট করা হয়েছে, পার্থক্য করা হয়েছে। দি পোয়েট makes a contrast, the ugliness of city life and the beauty of nature, or serenity of nature, and or the peace or harmony of nature. যে মানুষ নগর জীবনে বসবাস করতে, it is the modern world. We are living in an age of modern world. It is the age of science and technology. It is the age of industrialization, urbanization, that is very disturbance to us, that are very disturbance to us. And sometimes we feel a nostalgia, a sense of nostalgia. আমরা স্মৃতি কাতরতা ফিরে যেতে চাই প্রকৃতির কোলে, যাতে প্রকৃতি আমাদেরকে কিছুটা হলেও সাময়িকভাবে momentary pleasure, we get momentary pleasure from nature. So nature has a healing power here. এবং রোমান্টিক কবি, ইংরেজি সাহিত্যে একটা রোমান্টিক এজ আছে, সেখানে ওয়ার্ডসওয়ার্থ ইজ এ ভাইটাল পোয়েট। সেই কবি উনি নেচারের উপরে গুরুত্ব দিয়েছেন। ঠিক অনুরূপভাবে ডব্লিউ.বি. ইয়েটস, উনি কিন্তু রোমান্টিক কবি নয়, উনি মডার্ন যুগের কবি। তো উনাকেও বলা হয়েছে যে লাস্ট রোমান্টিক পোয়েট। পাস হয়ে গেছে আপাতত, না কইও দিয়েছে কাজ, আপনাকে সাব দিয়েছেন না তো ভিডিও কইতা